জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় ৩ নাম। আমার মায়ের জীবন বাঁচানোয় মোদী সরকারের প্রতি চিরকৃতজ্ঞ, বললেন জয়। জানাবো ঢাকা ৫ আসনে আজহারীর প্রার্থিতা নিয়ে যা জানা গেল। এবং সর্বশেষ জানাবো সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান ডক্টর আব্দুল মঈন খানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় ৩ নাম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন এবং দলটি কিভাবে টিকে থাকবে। আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধী সমাজের মধ্যে জোর আলোচনা চলছে এই রায় দলটির জন্য কী অর্থ বহন করেছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেশের বিদ্যমান আইন মেনেই হয়েছে, যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না। তবু তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতোই চলার সম্ভাবনা কমে গেছে। অনেকে এটি রাজনৈতিক মৃত্যু বলে উল্লেখ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুব কম। তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অতীত ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তি নেতৃত্ব গড়ে তুলতে হবে। রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছেন তারা। অক্টোবর মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেও বলেছিলেন, কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না। সাংবিধানিক শাসন ও স্থিতিশীলতাই প্রধান বিষয়। সূত্র জানায়, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নাম। ২৪-এর ৫ই আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে। বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে। শিরীন শারমিন চৌধুরী পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ক্লিন ইমেজের অধিকারী সাবেক হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম। আইভী এখনও জেলে আছেন। কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও ৪ হত্যাসহ ৫ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। অন্যদিকে সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হলেও পরে জামিন পেয়েছেন। যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয়, রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না, কোথাও কোনো মন্তব্য করছেন না। তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 3টি দেশের রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে। আমার মায়ের জীবন বাঁচানোয় মোদী সরকারের প্রতি কৃতজ্ঞ, বলছেন জয়। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছে, ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে, এজন্য মোদী সরকারের প্রতি তিনি চিরকৃতজ্ঞ। ভারতের এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারটি এনডিটিভিও প্রকাশ করেছে। জয় বলেন, ভারত সবসময় আমাদের ভালো বন্ধু। সংকটের সময় ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হয়েছিল দাবি করে জয় আরও বলেন, তাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী মোদী সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। গত বছরের জুলাইতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথমে এই আন্দোলন ছিল একেবারে শান্তিপূর্ণ, কিন্তু আওয়ামী লীগ সরকার তার ছাত্র সংগঠন ছাত্রলীগকে শিক্ষার্থীদের দমনে মাঠে নামালে সহিংসতা শুরু হয়। পাশাপাশি হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। তীব্র জনরোষের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তদন্ত প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টে অভ্যুত্থান চলাকালে ১,৪০০-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। হাজার হাজার ছাত্র জনতা গুরুতর আহত হন, পঙ্গু হন অনেকেই। অনেকের 2 চোখ, কারো কারো 1 চোখ অন্ধ হয়ে গেছে। ওই প্রতিবেদন অনুসারে এই হত্যাকাণ্ড সহ দমন পীড়নের সমন্বয়কের ভূমিকায় ছিলেন শেখ হাসিনা। এবছরে জুলাইতে বিবিসিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, জুলাইয়ে আন্দোলন চলাকালে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সম্প্রতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে। এএনআই এর সঙ্গে সাক্ষাৎকারে জয় দাবি করেন, বাংলাদেশের বর্তমান সরকার হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেনি। যদিও হাসিনা পলাতক থাকার পর
তার পক্ষে আইনজীবী নিয়োগ দেয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনি বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল এবং তিনি চাপহীন দায়িত্ব পালন করেছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। মায়ের উল্টো সুর জয়ের মুখে। সম্প্রতি CNN নিউজ 18কে ইমেইল মারফত দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেন, তার সরকারের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। মায়ের সেই কথার উল্টো উচ্চারণ করেছে জয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত হাসিনা পুত্র ANI এর সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনকে দোষারোপ করেন। তিনি বলেন, এ বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে আগের প্রশাসন USAIDর মাধ্যমে বাংলাদেশ সরকার পরিবর্তনের লক্ষ্যে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করেছিল। ঢাকা 5 আসনে আজহারীর প্রার্থিতা নিয়ে যা জানা গেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 5 আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লেও খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছে জামায়াতের একাধিক নেতা। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতা আতাউর রহমান বলেন, এই আসনে আমাদের প্রার্থী আগে থেকেই ঠিক করা, উনি সেখানে কাজও করছেন। মিজানুর রহমান আজহারীকে এই আসনে জামায়াতের মনোনয়ন দেওয়ার তথ্য সঠিক নয়। এই বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন। এছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেছেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব, এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত। এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। তবে আজহারী এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ঢাকা 5 আসনে ঐতিহ্যগতভাবে ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে এই আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতি নির্ধারকেরা পুনর্বিবেচনার বসছেন বলে জানা গেছে। তবে এই আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান ডক্টর আব্দুল মঈন খানের। চলমান মতবিনিময় প্রক্রিয়াকে স্বাগত জানালেও রাজনৈতিক দলগুলোর প্রতি আচরণবিধি মেনে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের লোকবলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং রিটার্নিং কর্মকর্তাদের ইসি নিজস্ব জনবল থেকে নিয়োগ দেওয়ার দাবি জানান। প্রার্থীদের করণীয় প্রসঙ্গে ডক্টর মঈন খান বলেন, রাজনৈতিক দলের প্রার্থীদের একটাই করণীয়, নিয়মনীতি মেনে নির্বাচন করা, আচরণবিধির প্রতিপালন করতেই হবে, এ নিয়ে দ্বিমত নেই। তবে তফসিলের বিষয়ে তিনি কঠোর অবস্থান দেখছেন না। তিনি যোগ করেন, তফসিলের বাইরে যাওয়ার সুযোগ দেখছি না, আমরা পরামর্শ দিয়েছিলাম, সবকিছুর প্রতিফলন দেখিনি। অন্যদিকে নিয়ম নীতি প্রণয়ন প্রসঙ্গে তিনি ভিন্নমত পোষণ করেন। মঈন খান বলেন, যতই অঙ্গীকারনামা দেওয়া হোক, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না। এক্ষেত্রে শাস্তির বিধান স্পষ্ট না। যত নিয়ম নীতি তৈরি করা হবে তত লঙ্ঘনের প্রবণতা বাড়বে। বর্তমান যুগে বাক স্বাধীনতার নতুন ক্ষেত্র হিসেবে AI এবং অপতথ্যের উত্থান নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমান যুগে বাক স্বাধীনতার নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তবে কথা বলার স্বাধীনতা যেহেতু দেওয়া হয়েছে সেহেতু এর অপব্যবহার হবেই। ডক্টর মঈন খান মনে করেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল পার করছে এবং এ সময় ইসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইসিকে তাদের বিদ্যমান লোকবলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সমমনা দলগুলো 1.5 দশক ধরে শুধু একটি উদ্দেশ্য নিয়ে কাজ করছিল, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। ইসি শক্ত অবস্থানে থাকুন, সংবিধানই আপনাদের ক্ষমতা দিয়েছে, নতজানু হওয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে ইসি নিজস্ব লোকবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি জানান তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা হলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। ডক্টর মঈন খান মনে করেন, নিয়ম ভঙ্গ করে কেউ গায়ের জোর খাটালে কথা ও কাজের মধ্যে কোনো মিল থাকবে না। তফসিল ঘোষণার পর আচরণ প্রতিফলন সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়, স্বাধীনতা কিছু নিয়মকানুনের ভেতরেই থাকে। অঙ্গীকারনামা দেওয়ার বিধান প্রসঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং বলেন যে তিনি পূর্বে অনেক নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলেও এ ধরনের অঙ্গীকার দিয়েছেন বলে তার মনে পড়ে না। অঙ্গীকারনামা আপনারা যতই নেন, আমরা যদি আমাদের বিহেভিয়ার নিজেরা কন্ট্রোল না করি
ওই সময় অঙ্গীকারনামা কোনো কাজ হবে না। তিনি নির্বাচন কমিশনকে নিয়মকানুনের জটিলতা না বাড়িয়ে জিনিসগুলো সহজ রাখতে এবং মানুষকে সুনাগরিক হতে অনুপ্রাণিত করার পরামর্শ দেন। প্রযুক্তিগত দিক নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্বীকার করেন যে তিনি নিজে প্রযুক্তিবিদ নন, তবে তিনি এআই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো মিস ইনফরমেশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের বাক স্বাধীনতা আছে, কিন্তু তা অপব্যবহার করা উচিত নয়। ফ্রিডম ইজ নট অ্যাবসোলুট ফ্রিডম। কোনো স্বাধীনতা এরকম না যে আমি যা কিছু করব সেটাই ফ্রিডম। তিনি এ ব্যাপারে দায়িত্বশীলভাবে কাজ করার কথা বলেন।